স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এই পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। ট্রাম্প প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে একটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। মেসেজিং অ্যাপে অত্যন্ত গোপন সামরিক তথ্য আদান প্রদানের সময় ভুলবশত একজন সাংবাদিক যুক্ত হয়ে যায়। এটি জাতীয় নিরাপত্তার জন্য বিশাল ঝুঁকি তৈরি করছে, এমনটাই কিন্তু মতামত দিচ্ছেন অনেকে। ডেমোক্রেটরা এটির তদন্ত চাইছে। আসলে তদন্ত করা কতটুকু সম্ভব, কি হতে পারে, অথবা কোন কোন দিকগুলোতে আসলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়, এই বিষয়গুলো আলোচনায় থাকছে। এছাড়াও আন্তর্জাতিক প্রসঙ্গে আমরা বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করব। বাংলাদেশ সেনাবাহিনী এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টকে ঘিরে তাদের দলের মধ্যেই এখন নানান রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কি ঘটতে যাচ্ছে অথবা এখনকার যে পরিস্থিতি বাংলাদেশে, সেটি আসলে কোন পথে যেতে পারে, শঙ্কা অথবা সম্ভাবনা, সেই বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে। আলোচনার জন্য আমার সাথে আজকে স্টুডিওতে দুজন রাজনৈতিক বিশ্লেষক যুক্ত রয়েছেন। আমার সাথে রয়েছেন আসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। করিম চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, আমার সাথে আরো রয়েছেন সিনিয়র জার্নালিস্ট সৈয়দ মোহাম্মদুল্লাহ। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি। করিম চৌধুরী, আমি আমেরিকার প্রসঙ্গ দিয়েই শুরু করব। এই যে সিগন্যালে যে গ্রুপটা খোলা হলো, সামরিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে, এরকম একটা বিষয় এখানে উঠে এসেছে। জেডি ভ্যান্স ছিল এখানে, পিট হেগসেটের মতো আরো অনেক বড় বড় নেতারা ছিল। এখন তর্কের খাতিরে ধরে নিলাম যে এটি নিছক একটা ভুল, এটা অনিচ্ছাকৃত একটা ভুল। এখন ডেমোক্রেটরা বলছে এটার একটি তদন্ত হওয়া দরকার। অপরদিকে আসলে যারা তদন্ত করার জন্য অনুমতি দিবেন কিংবা তদন্ত করার যে প্রক্রিয়াটা যাদের হাতে, তারাই আসলে এই ভুলের সঙ্গে জড়িত। ট্রাম্প প্রশাসনের এই ভুল, ট্রাম্পও আসলে আমরা দেখলাম ট্রাম্পের বক্তব্যে ট্রাম্পও অনেকটা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না এটিকে। আপনার কাছে কি মনে হচ্ছে? শুনুন, এটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয়ক যে তথ্য একটা বিশেষ এনক্রিপ্টেড একটা অ্যাপের মধ্য দিয়ে হয় তাদের নিজস্ব লোকজনের ভিতরে। এই পর্যায়ে এত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ইয়েমেনের হুতিদের উপর আক্রমণের যে প্ল্যান, সেই বিষয়টা নিয়ে যুদ্ধ বিশারদদের ভিতরে কথা হচ্ছিল। এখানে কিভাবে, কতটা অসতর্ক হলে একজন সাংবাদিককে অ্যাড করা হয় সেই কনভারসেশনে, এটা শুধুমাত্র একটা নিছক ভুল বললে ভুল হবে। জাতীয় নিরাপত্তা ইস্যুতে এবং আমাদের যে সামরিক প্রতিরক্ষা বিষয়ক যে প্ল্যানিং, সেই ক্ষেত্রে এই জাতীয় ভুল শুধুমাত্র নিছক একটা ভুল হিসেবে দেখলেই চলবে না আমাদেরকে। তাহলে তো আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প বাবু ভুল করে নিউক্লিয়ার বাটনেও চাপ দিয়ে দিতে পারেন, উনি যদি এতটা অসতর্ক থাকে। যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল এটা হলো যে ওয়ার প্ল্যানিং, অ্যাটাক প্ল্যানিং। কিভাবে ইয়েমেনে হুতিদের উপরে অ্যাটাক করা হবে, কোথায়, কোন সময়, কারা কি করবে। আপনারা জানেন যে এটা কিন্তু সলো আমেরিকার নিজস্ব সামরিক বাহিনীর অ্যাটাকের কথা বলা হচ্ছে। আগে যেরকম বাইডেন প্রশাসন, আপনি খেয়াল রাখবেন, গতবারে যখন ইয়েমেনের উপর আমেরিকার নেতৃত্বে অ্যালাইজ সহ সেখানে কানাডা যুক্ত ছিল, ইউরোপ, অস্ট্রেলিয়া সবাই যুক্ত ছিল। এবার কিন্তু তা নয়। এবার শুধুমাত্র আমেরিকার সামরিক বাহিনী এবং আমাদের নেভি, আমাদের যুদ্ধযানগুলোই ব্যবহার হচ্ছে। আমাদের এটা সলো অ্যাটাক। এই অ্যাটাকের ক্ষেত্রে যেই পরিকল্পনার, আমাদের সামরিক সরঞ্জাম, সামরিক ব্যক্তিত্ব এবং অ্যাটাকের যে ইন্টেগ্রিটি, সেটা বজায় রাখার জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সিক্রেসি, প্রাইভেসি। এই ধরনের সামরিক গুরুত্বপূর্ণ কিংবা গোপন বিষয়গুলোকে এই ধরনের অ্যাপে করা যায়? অ্যাপে করে, ওদের বিশেষ অ্যাপ, সিকিউরড অ্যাপে করে, যার ফলে এটা করে যাচ্ছে। এটা আজকে নতুন করে করেনি, আগেও করছে তাদের ভিতরে এই আলোচনাগুলো। কিন্তু এই আলোচনাগুলো প্রাইভেট লোকেরা, যাদের এমনকি সামরিক বাহিনীরও যাদের ইনভলভমেন্ট নাই সেখানে, তারাও জানে না এতটা সিক্রেসি সেখানে মেনটেন করা হয়। তো সহজ কথা আমি বলবো, এটা ট্রাম্প প্রশাসনের এক ধরনের বড় ধরনের ভুল। তারা যতই এটাকে হালকাভাবে দেখুক, এবং ডেমোক্রেটরা জাতীয় নিরাপত্তার স্বার্থেই তারা যে তদন্তের দাবি করছে, আমি সেটাকে সমর্থন করি। কেননা এর অর্থ না কাউকে পানিশমেন্ট দেওয়ার জন্য, এর অর্থ হলো টু প্রিভেন্ট দ্য ফিউচার ইভেন্টস। এই জন্যই আমাদের, কারণ এটা ছেলে খেলা নয়। একটা জাতি যুদ্ধ করছে বাইরে, আমাদের সামরিক যান, আমাদের সব ধরনের অ্যাসেট সেখানে আছে।
আর আমরা আগেই বলে দিচ্ছি আমরা কি করব, কখন কি করব। হোয়াট এ সেই। এটা যদি কোনো শত্রুপক্ষের হাতে পড়তো তাহলে একটা বড় ধরনের একটা আপনি তো জানেন না কে এখানে শত্রু, কে মিত্র। যে জার্নালিস্ট, হি কুড বি দ্য এজেন্ট, উই ডু নট নো দিস থিং। হি কুড বি দ্য রাশিয়ান এজেন্টস, রাশিয়া ইজ নাও আওয়ার অ্যালাইজ, নাও ইউ আর রাশিয়া এখন আমাদের আমার বন্ধু হয়ে গেছে। জানি না এটা কতক্ষণ থাকবে, কতদিন থাকবে, তবে ইট ইজ এ ভেরি সিরিয়াস মিস্টেক। দে শুড অ্যাপোলোজাইজ এন্ড ইনভেস্টিগেট টু প্রিভেন্ট সিমিলার ইনসিডেন্ট ইন দ্য ফিউচার। জি, সৈয়দ মোহাম্মদুল্লাহ, একটা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল এবং একটা বড় ধরনের ভুল হয়ে গেছে। ডেমোক্রেটরা তদন্ত করার কথা বলছেন, কিন্তু ব্যবস্থা নেওয়া যাদের দায়িত্ব তারাই আসলে এটার জন্য হচ্ছে দোষী, তারাই আসলে এই ক্ষেত্রে অভিযুক্ত। সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে যদি আমেরিকার কোন একটা ঝুঁকি তৈরি হয়, কোন একটা ভুল তৈরি হয়, সেটি আসলে কতটুকু বিচারের আওতায় কিংবা কতটুকু তদন্তের আওতায় আসবে? যে কোনো প্রশাসনের সময় জাতীয় নিরাপত্তার বিষয়টা যে কোনো দেশে এবং যে কোনো প্রশাসনের সময় খুবই গুরুত্বপূর্ণ। ফলে এই হাইলি সেন্সিটিভ বিষয় যদি প্রকাশ পেয়ে যায়, শত্রুপক্ষ জেনে যায়, প্রতিপক্ষ জেনে যায়, সেটা জাতীয় নিরাপত্তার জন্য একটা ঝুঁকি তৈরি করতে পারে। করিম সাহেব চমৎকার ভাবে বিশ্লেষণ করছেন, ওইটা নিয়ে আর আমি দীর্ঘ সময় না ব্যয় করে অন্য একটা, এটা অনেক সময় ডিসইনফরমেশন ক্যাম্পেইন হতে পারে। ব্যাপারটা বুঝছেন, এই যে ঝুঁকি তৈরি হয়েছে, একজন সাংবাদিক এনেছেন, এটা নিয়ে হইচই করা হচ্ছে, পুরো জিনিসটা হচ্ছে অ্যালাউ করা হচ্ছে প্ল্যানের অংশ হিসেবে। এবং এমন হতে পারে যে এই তথ্যটা যখন কোথায় কি আক্রমণ হবে বলা হয়েছে, প্রকৃতপক্ষে আক্রমণ হলেও ঠিক সেইভাবে সেই সময় সেই সমস্ত অ্যাসেট নিয়ে আক্রমণ হয়নি, এটাও তো হতে পারে। এই স্নায়ু যুদ্ধের সময়, শীতল যুদ্ধের সময়, আগে পরে বিভিন্ন সময়, এবং এমনকি দ্বিতীয় মহাযুদ্ধের সময় হিটলারের বাহিনীকে পশ্চিমা মিত্র বাহিনী মিসলিড করেছে, অনেক সময় ভুল তথ্য দিয়ে হিটলাররাও মিসলিড করার চেষ্টা করেছে। ফলে এটা ঘটনাটা আসলে কি আমরা জানি না। আমি পুরো জিনিসটাকে যদি সেন্সিটিভ ব্যাপারটা এইরকম অবহেলা হয়ে থাকে, এটাকে মনে করব একটা গুরুতর ব্যর্থ হয়েছে। নিশ্চয়ই তারা তদন্ত করুন বা না করুন, সতর্ক থাকবেন। অন্য পক্ষে এটা এমন হতে পারে, যেটা আমি বললাম, আসলে একটা প্ল্যানের অংশ, এটা অন্যদেরকে বিভ্রান্ত করার জন্য এটা হতে পারে। এবং সেটার অসংখ্য উদাহরণ আছে। আপনি যদি আমরা যাই ফাইলপত্র ঘাঁটি, অতীতের ইতিহাস দেখি, অসংখ্য উদাহরণ আছে। জি, এখন আসলে ডেমোক্রেটদের পক্ষ থেকে আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখানো হতে পারে, কিংবা তাদের জায়গাটা আসলে কি হতে পারে, আপনার কাছে কি মনে হচ্ছে? সেটাও একটা ব্যাপার। তারা বাহ্যিক ভাবে এমন হতে পারে তাদেরকে অলরেডি ব্রিফ করা হয়, তারা হয়তো জানে যে এই ব্যাপারটা যদি মানে সত্যি ব্যর্থ হয়ে থাকে, সেটা তারা যে দাবি করছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি, করতেই পারেন। আবার অন্য পক্ষে ডিসইনফরমেশন ক্যাম্পেইন হয়ে থাকলে তাদের লিডারশিপের টপ লেভেলের দু একজনকে জানানো হয়ে থাকতে পারে, তারা জানতেও পারে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনের পর্যালোচনা শুনছিলাম। আমি আন্তর্জাতিক প্রসঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ আনতে চাই। সম্প্রতি বাংলাদেশে আসলে সেনাবাহিনী এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিয়ে একটা বড় ধরনের হচ্ছে রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা চলছে। করিম চৌধুরী, আপনি নিশ্চয়ই হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টটি দেখেছেন। এরপরে সার্জিস আলম একটি পোস্ট দিয়েছে, একই দলের দুজন নেতা পোস্ট দিয়েছেন, দলের মধ্যে ভিন্ন মত তৈরি হয়েছে। করিম চৌধুরী, দুজনের কথাতেই কিন্তু আসলে সেনাবাহিনীর যে বক্তব্য সেটা কিন্তু অনেকটা একই রকম আমার কাছে মনে হয়েছে, পারসেপশনটা ভিন্ন। সেনাবাহিনী যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, হাসনাত আব্দুল্লাহর কাছে মনে হতে পারে যে এটা সেনাবাহিনীর ষড়যন্ত্র, তারা হয়তো বা আওয়ামী পন্থী। অপরদিকে সার্জিস আলমের হয়তো মনে হচ্ছে যে না, তিনি শুধুমাত্র তার একটা মতামত দিয়েছেন। একদম দলের মধ্যে ভিন্ন ভিন্ন মতের কারণে, দলের ভেতরে মতবিরোধের কারণে আমরা কিন্তু দেখলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণেই হোক কিংবা মাঠ পর্যায়ে কাজ করার কারণেই হোক, এই দলের যারা নেতা রয়েছেন, সার্জিসের কথা বলি, হাসনাতের কথা বলি, আরো যারা রয়েছেন, তাদের কিন্তু একটা বড় একটা ফ্যান বেজ আছে, তরুণ সমাজ থেকে শুরু করে বড় একটা ফ্যান বেজ আছে। কিন্তু তাদের বক্তব্য কিন্তু আসলে জাতিকে একেবারে মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে যে দুই ভাগে কিন্তু ভাগ করে দিচ্ছে। আমরা এরকমও শুনেছি যে ওয়াকান্ডা হাসনাত, মানে সেনাবাহিনী নাকি হাসনাত, এরকম বক্তব্য আসলে আসছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ অপলা। আমি মোহাম্মদুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ দিই যে সুন্দর করে উনি
বিশেষ করে আমাদের আমেরিকার রাজনীতি প্রসঙ্গে ডিসইনফরমেশন মিসলিডিং করার জন্য যে কাজটা উনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আমি আসলেই থ্যাংক ইউ মোহাম্মদুল্লাহ ভাই, যে এটা অনেক সময় হয়ে থাকে শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য, মিসলিড করার জন্য। সেটা অনেক সুন্দর জবাব দিয়েছেন, আমাদের সবাই জানা উচিত সব দিক। উই হ্যাভ টু discover the everything available. This is one of the options. Let's talk about Bangladesh. দেখেন হাসনাত আব্দুল্লাহরা যারা এনসিপি যারা বলতেছে, তারা তিনজন নেতৃত্ব, আপনি একজনের নাম বলেন নাই, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা তিনভাবে যেটা বলছে, মাই অ্যাজাম্পশন, ঠিক মোহাম্মদুল্লাহ ভাইয়ের ওই দৃষ্টিভঙ্গিতে আমি বলবো, ইট কুড বি গুড কাপ ব্যাড কাপ প্লেইং। কিন্তু মেসেজিংটা তারা যেটা করছে সারা জাতিকে জানিয়ে দিয়েছে যে সেনাবাহিনী ওয়াকার গং চাচ্ছে পতিত স্বৈরাচার হাসিনাকে আবার নিয়েই ইলেকশন করার জন্য। দ্যাট মেসেজ ইজ ক্লিয়ার টু দ্য নেশন। এবং তারা ইউনিট সরকারকে চায়, তারা ইউনিট সরকারকে চায়। এটাও একটা বড় মেসেজ ছিল। আরেকটা মেসেজ যে সে প্রথম থেকে ইউনুসকে চায় না, সে বলছে ইউনুসকে কনভিক্টেড ক্রিমিনাল। তা আমি আরেকটু পিছনে যাই, যদি আমাদের দর্শকদের জন্য বলে থাকি, দেখুন আমাদের সেনাবাহিনী, they should not be a part of politics at all. Their job is to follow the command of duly elected or in charge of the civilian government. আপনি দেখেন যে হাসিনা সরকারের সময় ওয়াকার এবং আজকের যে মিলিটারি লিডারশিপ আছে আমাদের, তারা তো গত 16 বছরে হাসিনার চাটুকারিতা করতে করতে আমাদের সেনাবাহিনীকে যেমন শেষ করে দিয়েছেন এবং কিলার বাহিনী হিসেবে পরিচিত করেছেন। আপনারা যে কচুক্ষেত থেকে শুরু করে জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটাকে আপনারা বলি, যেটাকে আপনারা আয়নাগর হিসেবে আমরা অনেকেই বলতেছি, সেই আয়নাগরের 90% কিন্তু একমাত্র আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের সারাউন্ডিং এরিয়াতে, কচুক্ষেত বলেন আর ধানক্ষেত বলেন, সে জায়গা থেকেই কাউকে উদ্ধার করা হয়েছে 8 বছর 9 বছর পরে। তো সেখানে ওয়াকারে ছিল লাস্ট কয়েক বছর ধরে উনি সেনা প্রধান, তাহলে ওনার নেতৃত্বেই তো এইসব নির্যাতন, নিপীড়ন, খুন, গুম, হত্যা এবং সেনাবাহিনীর হাতে, সেনাবাহিনীর সেই সেনা নিবাসটা, সেই এলাকাটা ব্যবহৃত হয়েছে সেখানে টর্চারের জন্য, মানুষ হত্যার জন্য, ধরে এনে সেখানে মানুষ থেকে চাঁদা নেওয়ার জন্য, মানুষের সম্পদ কুক্ষিগত করার জন্য সেটাকে ব্যবহার হয়েছে। অতএব সেনাবাহিনীকে আজকের যে পর্যায়ে নিচ্ছে, এটার জন্য ওয়াকার গং দায়ী। এবং ওয়াকারদের আচরণের কারণেই দেশটা স্বৈরাচারের ভিতরে ছিল। মানুষের ভোটাধিকার যেমন লঙ্ঘিত হয়েছে, হাজার হাজার মানুষের লাশ আমরা এখনো দেখি নাই। এবং শেষ প্রান্তে জাতিসংঘের রিপোর্টে উঠে এসছে 60% বুলেট ইউজড কেম ফ্রম ইউএস, আমাদের সেনাবাহিনী থেকে, সেনানিবাস থেকে। তাহলে যত লোক মারা গেল, 60% লোক মারা গেল বা যত লোক উন্ডেড হলো, তার 60% লোক হলো বুলেট আসছে সেনাবাহিনী থেকে। তাহলে সেনাবাহিনী তো স্বৈরাচার, পতিত স্বৈরাচারের দোষর হিসেবে চেষ্টা করছে সব দিক থেকেই, কিন্তু সর্বশেষ না পেরেই সেটা সেনাবাহিনীর প্রধানকে সেনাপ্রধান বানানোর কাজটাও তো হচ্ছে শেখ হাসিনাই করেছেন। আমি আত্মীয়তার কথা বলছি না, সে যোগ্য লোক, আমি বলবো না যে সে শুধু আত্মীয়তার কারণেই সনব, হ্যাঁ কাউকে ডিঙ্গিয়েই তাকে করা হয়েছে এবং সেই ক্ষেত্রেও নিয়ম নীতি তোয়াক্কা করা হয় না। কিন্তু আমি যেটা বলবো, আমাদের সেনাবাহিনীকে যদি বলে যে তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে, বিতর্কের ঊর্ধ্বে তো সে নিজেকেই গত 16 বছর ধরে করেছেন এবং তার জায়গায় সেনানিবাসে হাজার হাজার মানুষের নির্যাতন, নিপীড়নের কান্না আজও শোনা যায়। গত 6 মাস ধরে ইউনিট সরকারকে সেখানে যে আয়নাগরগুলো পরিদর্শন করতে দেওয়া হয় নাই, সেগুলোকে ব্যাঙ্গে ছোড়া সোজা করে যেটুকু দেখানো দরকার অতটুকু শুধু দেখানো হয়েছে। তারপরে একজন সেনা প্রধান, একটা সিভিলিয়ান গভর্নমেন্ট হেডকে, যেটা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সারা দেশে একত্রিত হয়ে ওনাকে আনছে, উনি আসতেও চান, ওনাকে অসম্মানজনক ভাবে সম্বোধন করছেন। এটাতে বোঝা যায় ল্যাক অফ কার্টেসি, ল্যাক অফ রেসপেক্ট এবং অ্যারোগ্যান্স যে শব্দটা, একজন সেনা প্রধান হিসেবে সে এক্সাম্পলারি বিহেভিয়ার করবে। ইনস্টেড হি ইন্ট্রোডিউসড হিমসেলফ লাইক লো লাইটস। এজ এ সেনা প্রধান হিসেবে তার যে স্ট্যান্ডার্ড বজায় রাখা দরকার ছিল, ওনারা যাকে ফলো করবে সেই স্ট্যান্ডার্ডের ধারে পাশেও নেই। তার কোনো দরকার ছিল রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করা যে তোমরা এভাবে ইনক্লুসিভ হও? হোয়াট ডু ইউ মিন বাই ইনক্লুসিভ? আই এম সো শকড। গত 16 বছর কোথায় তোমার ইনক্লুসিভনেস ছিল? হাজার হাজার মানুষকে তুমি এভাবে হত্যা করলে, তোমার অস্ত্র দিয়ে, তোমার পান্ডা গুন্ডা দিয়ে, জেনারেলকে দিয়ে, তুমি সেখানে তোমার ক্যান্টনমেন্টে জয়েন্ট ইন্টারোগেশন সেল যেখানে আয়নাগর তৈরি করলে, এত নির্যাতন, নিপীড়ন, দুদকের চেয়েও বেশি নিপীড়ন, নির্যাতন করছো। আর আজকে তুমি ইনক্লুসিভনেসের কথা বলতেছো। মানুষকে সেটা বুঝে না, জনগণ সেটা বুঝে না।
অতএব আমি মনে করি আজকের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে একমাত্র ওয়াকার সাহেবই পারেন। ওয়াকার সাহেব তিনিই পারেন আমাদের সেনাবাহিনীকে আবার তার ঐতিহ্য এবং দেশপ্রেমিক একটি ফোর্স হিসেবে দেশের নিরাপত্তার কাজে ব্যবহার করার জন্য, জনগণের সম্মান আদায় করার জন্য উনিই পারেন এই রাজনৈতিক ইনভলভমেন্ট থেকে সরিয়ে আসে এবং শুধুমাত্র সিভিলিয়ান গভর্নমেন্টকে when they call to support them, or their only sole responsibility is to protect the country from foreign attack. সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি বাংলাদেশে দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কথা যদি বলি, শুরু থেকে এখন পর্যন্ত যেটি করিম চৌধুরী বলছেন যে সেনাবাহিনীকে সবসময় সবকিছুর ঊর্ধ্বে রাখা হয়, সেনাবাহিনী নিয়ে আসলে কথা বলা যায় না, সেনাবাহিনী নিয়ে কোনো রকম কোনো সমালোচনা করা যায় না। সেটি সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা গণমাধ্যমের কথাও যদি বলি, আমরা গণমাধ্যম কর্মীরা যারা মাঠ পর্যায়ে কাজ করেছি তাদেরকে আসলে সবসময় সবকিছুর ঊর্ধ্বে রাখা যায়। আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমি আসলে আমার প্রশ্নতে আমি আসলে কিছু বলবো না, আমি আপনার কাছ থেকে উত্তরটি নিতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। এটা করিম সাহেব ওনার মতো করে বিশ্লেষণ করছেন, আমিও বলার চেষ্টা করছি। একটা হচ্ছে যে সেনাবাহিনী বাংলাদেশের দুঃখজনক ভাবে কোনো দেশেই সেনাবাহিনী রাজনীতিতে ইনভলভ হওয়া উচিত না, এটা ঠিক না। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী আমাদের ইতিহাসের শুরু থেকে বিভিন্ন সময় ইনভলভ একদম শুরু থেকে, বাংলাদেশের জন্মলগ্ন থেকে সেনাবাহিনী যুক্ত আছে। তাহলে কেন সেটি আলোচনার বাইরে থাকবে? না, তো এটা আছে, কিন্তু এখন যেহেতু একটা আমরা নিয়মানুবর্তী একটা সরকারের পথে যাচ্ছি, সেই দিকে যাওয়ার জন্য লক্ষ্য আমাদের, সেই সময় সেনা প্রধান ক্যান্টনমেন্টে দুজন ছাত্র নেতাকে ডেকে নেবেন বা তারা যেতে চাইলেও তাদের সাথে রাজনীতি নিয়ে আলোচনা করবেন, এটা মোটেই গ্রহণযোগ্য না। এটা ভয়ঙ্কর, আপত্তিকর এবং এটা সমস্ত নীতি নিয়ম বহির্ভূত একটা কাজ তিনি করেছেন। এরপরে লেটেস্ট খবর হচ্ছে যে সেনানিবাসে অফিসারদের একটা মিটিং এ তিনি বক্তব্য দিয়ে বলছেন যে এটা মিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, এই সমস্ত কথাবার্তা তিনি বলেছেন এবং বলে এগুলোর ব্যাপারে সামরিক অফিসারদেরকে সতর্ক থাকতে, জনগণকে সতর্ক থাকতে বলছেন। দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য অনেক কাজ করছেন, এই গত কয়েক মাসে বিশেষ করে ঐতিহাসিক সময় ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন ইত্যাদি কথা বলছেন। কিন্তু আমার সবচেয়ে বড় আপত্তি তিনি এমনকি সার্জিস আলমও যেভাবে বলেছেন, ভার্সন দুটার ভিতরে একটু কম বেশি আছে, ফারাক যায়। ঘটনাটা হচ্ছে যে তিনি রাজনৈতিক বিষয়ে আলোচনা করেছেন এবং একটি রাজনৈতিক দলের দুজন প্রতিনিধিকে নিয়ে, এটা অবজেকশনেবল। ফলে এটা আমি সমালোচনা করি, নিন্দা করি, এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে এই ছাত্রগুলো যারা এই আন্দোলন দিল তাদেরকে কিরকম ঘটনার ধারা দেখেন। সার্জিস আলম তার বাড়ি সম্ভবত পঞ্চগড়, সেখানে গেছে, এই একটু আগে আমি নিউজে দেখলাম। সেখানে যাওয়ার সময় তার গাড়ি বহর ছিল 135টা, কমপক্ষে 150 হতে পারে কেউ বলেছে গাড়ি বহর ছিল। এই গাড়ি নিয়ে সেখানে গেছে, প্রথম উড়োজাহাজে গেছে, উড়োজাহাজ থেকে নেমে 135 বা 150 গাড়ির বহর এটা দিয়ে সেখানে করেছে। মানে ধৃষ্টতার একটা সীমা আছে, বাড়াবাড়ির একটা সীমা আছে। আগের আমলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন, আগের রাষ্ট্রপতিরা ছিলেন, পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, কোনো আমলে এই 150 গাড়ির বহর এক জায়গায় সম্ভবত যায়নি। এটা মানে ধৃষ্টতা একেবারে সীমাহীন, এরা ছাড়িয়ে গেছে, এদের মাথা নষ্ট হয়ে গেছে। এরা দেশকে উদ্ধারের নামে নিজেরা যা করতে চাচ্ছে, মানে এই একটা দিক। আর একটা হচ্ছে তারা সামরিক বাহিনী তারাও যেটা করছে বাংলাদেশে, তাদের বক্তব্যের ভিতরে একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন আপনি একটু ইঙ্গিত করেছিলেন, সেটা হতে পারে। এইটা তারেক জিয়া বিএনপি নেতা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইজনই এই সম্পর্কে একটা বক্তব্য দিয়েছেন। সেখানে হচ্ছেন যে সামরিক বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এটা সামরিক চিফ উপরে সম্ভবত তারা বক্তব্য দিতে পারেন এই অভিমত, অন্য পক্ষে এটা ছাত্র নেতাগুলো করার চেষ্টা করছে। এই ছাত্র নেতাগুলো যে নাগরিক পার্টি করেছে তারা আরেকটা কাজ করছে। দেশের এখন একটা গণতান্ত্রিক মোটামুটি ভাবে ন্যূনতম সংস্কার করে একটা নির্বাচন দেওয়া দরকার।
নির্বাচিত করতে হবে। বিএনপিও দাবি করছে, অন্যান্য রাজনৈতিক দলও প্রায় সবাই দাবি করছে, জামাত করছে না এখনো পর্যন্ত ডাইরেক্টলি, তবে আজকাল আবার একটু বিএনপির দাবির কারণে কিছুটা নমনীয় হয়েছে। আর ছাত্র নেতারা কি বলেছে, প্রথমে বলেছে তারা একটু মোটেই না, সব সংস্কার শেষ করে তারপর নির্বাচন। তারপর যখন চাপ বাড়ছে তখন জনমতকে শান্ত করার জন্য বলছে ঠিক আছে নির্বাচন হবে, তবে সেটা হবে প্রথম গণপরিষদে। গণপরিষদ শব্দটা ক্লিয়ার করা উচিত, সংবিধান প্রণয়ন বা সংবিধান পরিষদ, সেটা সংবিধান বানানো প্রথমে, সেই হবে সংবিধান বানানোর পরে তারপরে মানে সংসদ নির্বাচন হবে। পরবর্তীতে প্রচন্ড আরো চাপের মুখে তারা বলছে যে না, ওই একই নির্বাচনে যে সংবিধান পরিষদ হবে, গণপরিষদ, সংবিধান তৈরি করার দায়িত্ব কমপ্লিট করার পরে বাকি সময় সেটা পরবর্তীতে তাকে 1 বা 2 বছর মেয়াদ দেওয়া হবে, সেটা তখন পার্লামেন্টের দায়িত্ব পালন করবে, সংসদের দায়িত্ব। পুরো জিনিসটা প্রক্রিয়া। এবং ডক্টর ইউনূস আগে বলেছিলেন 1 বা 1.5 বছর, পরবর্তীতে বলেছেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন, আবার সর্বশেষ তিনি বলেছেন তারপর বলছেন নতুবা জানুয়ারি, আবার বিদেশি সম্ভবত সেক্রেটারি জেনারেল কে উনি বলেছেন আগামী বছরের জুনের ভিতরে। বাংলাদেশের সবচেয়ে আহাম্মক ব্যক্তি জানে জুন মাসে নির্বাচন হবে না, ফলে এখানে কথার ফাঁক হচ্ছে আগামী বছর জুন, মানে উনি ওই আগামী বছরের শেষের দিকে ঠেলার চেষ্টা করছেন। মানে ছাত্রদের যে প্রভাব তার উপরে, তিনি যাকে তার এই কুল বা এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলেছেন মাহফুজ আলম, এখনো অন্যতম উপদেষ্টা, তিনি ওখানে আছেন, ফলে তার উপরে তাদের প্রভাব আছে, ফলে তার দ্বারা তিনি পরিচালিত হচ্ছে। পুরো জিনিসটা একটা ধূম্র জলের ভিতর হচ্ছে। তাদের ব্যক্তিগতভাবে তাদের কারণে না, কিন্তু আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যাওয়া উচিত নির্বাচনে। এইটাকে বিলম্বিত করা, পুরো জিনিসটাকে বিতর্কিত করা, জাতির আশা আকাঙ্ক্ষাকে, আপনি যদি বলেনই এটা একটা গণ অভ্যুত্থান হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য, তাহলে জনগণের শাসন প্রতিষ্ঠা করবে পার্লামেন্ট। আপনি সংস্কার করার আপনি কে? কিছু কমিশন বানিয়েছেন, তার রিকমেন্ডেশন দিতে পারে, কিন্তু সেটা অ্যাপ্রুভ করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্ট, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার না। এটা ওরা করবে। তো তাদের জন্য আপনারা রেখে, তারা ভালো করতে পারে, এমনও হতে পারে আগামী নির্বাচনে আমরা ভালো একটা সরকার পাবো না, খারাপ লোকরা আসবে, কিন্তু জনগণ ভুল করে খারাপ লোককে নির্বাচিত করলে তাদের শাসনে সাফার করার অধিকার জনগণ আছে, সাফার করার ঝামেলা তাদের উপরে দেন। আমি ইফ আই ইলেক্ট ব্যাড পিপল, লেট মি সাফার নট দেয়ার লিডারশিপ। ফলে আমাকে আমার সভরেন্টি ফেরত দেন। জনগণ সার্বভৌমত্বের মালিক, যত তাড়াতাড়ি সম্ভব তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। এই সমস্ত তাল গোল পাকিয়ে আমার কেন যেন মনে হচ্ছে এই মিলিটারির হস্তক্ষেপের কথা বলা হচ্ছে, সেখানে একটা জিনিস আছে তারা নিজেরা করছে। এবং এই যে সবচেয়ে আমি বারবার এটা উল্লেখ করবো, 150 গাড়ি নিয়ে একটা ছোট্ট বাচ্চা ছেলে সে উপদেষ্টা হয়েছিল, এখন একটা দলের প্রধান। এই গাড়িগুলো তাকে দেয় কেন? তারা যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে আগের রাজনৈতিক দলগুলোর ব্যাপারে, বিএনপির লোকদের ব্যাপারে চাঁদাবাজির অভিযোগ উঠছে, ঠিক আছে ধরা যাক তারা চাঁদা, তোমরা এই টাকাটা থেকে পারছো, তোমাদেরকে জবাবদিহি করতে হবে যে এই শত শত এই কোটি কোটি টাকা এখানে ইনভলভ হচ্ছে। এরা ইফতার পার্টি করেছে বিশাল করে, ওইটা চেয়ার সাপ্লাই, গাড়ি সাপ্লাই গুলো কে দিচ্ছে? ফলে এদেরকে দিয়ে আমরা একটা সুশাসন আশা করব, লক্ষণ তো খুব ভালো মনে হচ্ছে না। বরং আমরা আগের পরীক্ষিত, তারা ভুল করেছে অনেক সময়, তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, কিন্তু বিএনপি যদি আসে, বিএনপি চাঁদাবাজির আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব। বিএনপির লিডারশিপ অতীতে ভুল করে থাকলে আমরা তাদের থেকে জবাবদিহির আশা করব। কিন্তু এরা তো পরীক্ষিত না, এরাই পর্যন্ত যা দেখাচ্ছে তাতে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এক অত্যন্ত আতঙ্কিত বোধ করছি, উদ্বিগ্ন বোধ করছি।
জি, সৈয়দ মাহমুদুল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার পর্যালোচনা শুনলাম, আমরা একদম শেষ পর্যায়ে আছি। করিম চৌধুরী, খুব ছোট্ট করে একটু শুনবো সৈয়দ মাহমুদুল্লাহ যেটি বলছিলেন যে 150 গাড়ি বহর নিয়ে চলে গেছে, যদিও তাদের দলের নেতা কর্মীরা বিভিন্ন গণমাধ্যমে এসে দাবি করেন তারা নাকি লোকাল বাসে চড়েন, কিন্তু কোন রুটে চড়েন সেটি আসলে তারা পরিষ্কার করতে পারেন না। এবং অনেক ক্ষেত্রে তারা বলেন যে হেলিকপ্টারে সিট ফাঁকা ছিল দেখে তারা চলে গেছে। এবং নানাবিধ অভিযোগ তো রয়েছে। সম্প্রতি বিভিন্ন জায়গায় সরকারি চাকরিতে কাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের সুপারিশে তাদের নাম চলে এসেছে, সমন্বয়কদের নাম চলে এসেছে। এই যে এত এত অভিযোগ আসছে, আবার বিএনপি কিংবা অন্যান্য দলগুলো আসলে বারবার নির্বাচন চাওয়া হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই মুহূর্তে আসলে দেশে নির্বাচন খুব দ্রুত দেওয়াটা আসলে কতটুকু দরকার? দেখুন, আমি একটু মাহমুদুল্লাহ ভাইয়ের সাথে উইথ ডিউ রেসপেক্ট একটু দ্বিমত পোষণ করব যে নির্বাচিত সরকার সংস্কার করবেন তারাই সাংবিধানিকভাবে বৈধ, কারণ তাদের সংবিধান সংশোধন করার বা কোন সংস্কার করার বৈধতা আছে, কারা জনগণ দ্বারা নির্বাচিত। তারা তো অতীতেও বহুবার নির্বাচিত হয়েছেন, বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, জামাত, তারা কিন্তু প্রকৃত ভোটাধিকার মানুষের ফেরত দিতে পারেননি। যার ফলে এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে সরকারকে পেয়েছি, সেই সরকারের কাছে আমরা কাঠামোগত কিছু পরিবর্তন, যাতে ভবিষ্যতে এই জাতীয় মানুষের ভোটাধিকারকে হরণ করা না হয়, মানুষের মানবাধিকারকে হরণ করা না হয়, যাতে অ্যাকাউন্টেবিলিটিকে দেখানো হয়। আমি একটু যুক্ত করতে চাই, আপনি বললেন যে অতীতের সরকারগুলো তো আসলে পারেনি মানুষের অধিকার ফিরিয়ে দিতে। আমরা যে বিপ্লবের মধ্য দিয়ে সরকার পেয়েছি, যারা বিপ্লব করলেন তারাও কিন্তু আসলে সেটা আমি বলবো। 150 গাড়ি নিয়ে যাচ্ছে, হেলিকপ্টারে চড়ছেন, আপনারা এত বড় করে অনুষ্ঠান করছেন, টাকা পয়সা কোত্থেকে আসছে? মানে সমস্যাটা কি চেয়ারের, যিনি চেয়ারে বসে তিনি আসলে না, অ্যাকাউন্টেবিলিটি নাই বলেই সেখানেই আমি আসছিলাম। আপনি ইন্টারাপশনের আগে দিয়ে আমি আসছিলাম যে সেখানে যদি অ্যাকাউন্টেবিলিটি থাকে আমাদের রাজনীতিতে। আজকে দেখেন, আমি উদাহরণ দিই, এখানকার রাজনীতিতে আমরা যারা জড়িত আছি তাদের নির্বাচন কমিশনে প্রতি 3 মাস পর পর হিসাব নিকাশ দাখিল করতে হয়, এবং সেই ক্ষেত্রে তার নির্বাচনী ব্যয় থেকে তার পারিবারিক কাজে, নির্বাচন ছাড়া, এমনকি নির্বাচনের ক্ষেত্রে তার স্ত্রী, পুত্র, কন্যা এদেরকে চাকরিও দেওয়া যায় না, যে তোমার ওই যে নির্বাচনী ফান্ড থেকে কিছু টাকা সরাই ওদেরকে স্যালারি দিলাম, কনভেন্স দিলাম, ওটাও করা যায় না। স্পেসিফিক কিছু গাইডলাইন রয়েছে। তো সেই ক্ষেত্রে এরকম যদি অ্যাকাউন্টেবিলিটিতে থাকতো যে ইলেকশন রুল ভায়োলেশন করার জন্য শুধুমাত্র ইলেকশন থেকেই বাদ যাবেন না, আপনার ভাগ্যে জেল জরিমানাও হবে, সেই জিনিসটাকে যদি আমরা এনফোর্স করতে পারি, কারা করবে? নির্বাচিত প্রতিনিধিরা। স্বাধীনতার এত বছর পরেও, অর্ধশত বছর পার হয়ে যাওয়ার পরে আমরা সেখানে করতে পারি নাই, বরং ক্ষমতায় আসলেই কিভাবে আমরা ভোটাধিকার হরণ করব, অবৈধভাবে ক্ষমতাকে নিজেদেরকে দখল করে রাখবো, চুরি চামারি করব এবং অ্যাকাউন্টেবিলিটির দিকে যাব না, সেটার দিকেই চিন্তা। যার ফলে আমরা মনে করি এবারের বিপ্লবোত্তর যে সুযোগ, সুবর্ণ সুযোগ ক্রিয়েট হয়েছে জাতির কাছে, এখন সারা বিশ্ব থেকে আমরা জ্ঞান নিতে পারি কোথায় কিভাবে সরকার হয়, কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়। তো আমি শুধু বলবো যে এই সরকারকে সংস্কারের কাঠামোগত যে পরিবর্তন, মানুষের ভোটাধিকার, অ্যাকাউন্টেবিলিটি, রাজনৈতিক দলের অ্যাকাউন্টেবিলিটি, যাতে করে আমরা একটা কাঠামোর ভিতরে আনতে পারি, কেউই যাতে আইনের ঊর্ধ্বে না চলতে পারে, সেই কাঠামোর আওতায় আনতে পারলেই মোটামুটি ভাবে আমরা একটা ইলেকশনের দিকে যেতে পারি। এর আগে ইলেকশনে যাওয়া মানে পুনরাবৃত্তি ঘটানো। আবার করিম চৌধুরী, সৈয়দ মাহমুদুল্লাহ, দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।